ইনসান, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। আসফারুল বারী চৌধুরী, শোনা যাচ্ছে? জি স্যার। রাফি আছে? রাফি তো নাই না? আচ্ছা, আশিকুর রহমান খান। আচ্ছা, আমরা শুরু করতেছি। ইনসান, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আমরা হারপিস ভাইরাস, রোটা, পোলিও, রেবিস, এটা আজকের একটা পার্ট। এর মধ্যে আমরা এগুলো খুব সহজ, জাস্ট একটু কনসেন্ট্রেট রাখবি। প্রথম হচ্ছে হারপিস ভাইরাস। কেমন? এই হারপিস ভাইরাসের মধ্যে অনেক সাধারণত এগুলো হচ্ছে যে ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ভাইরাস। কেমন? এগুলো হচ্ছে যে ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ভাইরাস। তবে এখানে এত কিছু, অনেক কিছু লিখছে, এগুলো আসলে বিশ্বাস করে এগুলো কিচ্ছু লাগবে না। শুধুমাত্র এখানে ধরে নিবে যে এখানে 6টা ইম্পর্টেন্ট হিউম্যান প্যাথোজেন আছে এই হারপিসের ফ্যামিলির আন্ডারে। অর্থাৎ হারপিস হচ্ছে একটা ফ্যামিলি, পরিবার। এর আন্ডারে সদস্য হচ্ছে 6জন। সদস্য হচ্ছে যে 6জন, প্রধান 6জন আর কি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে হারপিস, হিউম্যান হারপিস 1 2 3 4 5 6 7 8, এরকম করে আমরা 8জনকে পাবো। আমরা আসলে 8জন নিয়ে কথা বলবো। কেমন? তো আমরা 6জনের কথাটা মাথায় না রেখে আপনি ধরে নেবেন যে যদি বলে যে প্রধানত 8জনের কথা বলবি, স্যার যদি বলে যে 8জন নাকি 6জন, তখন তুই বলবি যে স্যার 6জন, অথবা স্যাররা যেটা বলে সাধারণত এটা হচ্ছে 8জন। আচ্ছা, আমরা 8জন নিয়ে একটু কথা বলবো। তো 8জনের মধ্যে এখানে প্রধানত তোদের স্লাইডের মধ্যে 6জনকে দেখানো হয়েছে। আমি 6জন নিয়ে একটু করে বলে যাচ্ছি, পরে আমি 8জনের হিসাবটা বলছি। দেখ, এখানে শুধুমাত্র অনেক কিছু লিখছে, বিশেষ করে এগুলো কিছু পড়ার দরকার নাই। এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, দ্বিতীয় নম্বরটাকে বলা হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, 3 নম্বরটাকে বলা হচ্ছে বেরিসেলা জুস্টার ভাইরাস, বেরিসেলা জুস্টার ভাইরাস, বেরিসেলা জুস্টার ভাইরাস, বেরিসেলা জুস্টার ভাইরাস।
4 নাম্বারটাকে বলা হয় অ্যাপিস্টিন বার ভাইরাস, অ্যাপিস্টিন বার ভাইরাস, অ্যাপিস্টিন বার ভাইরাস। 5 নাম্বারটাকে বলা হচ্ছে সাইটোমেগালোভাইরাস, 5 নাম্বারটাকে বলা হচ্ছে সাইটোমেগালোভাইরাস। তারপর এই মাঝখানে যেটা 3টা গ্যাপ আছে, 2টা গ্যাপ আছে, এগুলো হচ্ছে হারপিস, হিউম্যান হারপিস টাইপ 6, হিউম্যান হারপিস ভাইরাস 8। অর্থাৎ এখানে যেরকম আমরা 1 2 বলছি, এখানে হবে যে হিউম্যান হারপিস ভাইরাস 7 6 এবং 7 তোরা এই 6 7 এদেরকেও মাথায় রাখবি, যেমন তারপর স্যাররা যেটা বলে সেটা, মাস্টার স্যাররা যেটা বলে সেটা, কিন্তু আমার আইটেমের সময় এটা রাখবি। তাহলে আমি আবারও বলতেছি, হারপিস ভাইরাসের আন্ডারে হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, টাইপ 2, 3 4 5 এগুলোকে বলা হয় বেরিসেলা জুস্টার, অ্যাপিস্টিন, সাইটোমেগালো। বেরিসেলা জুস্টার, অ্যাপিস্টিন, সাইটোমেগালো, বেরিসেলা জুস্টার, অ্যাপিস্টিন, সাইটোমেগালো। 3 4 5 কেমন? বাকিগুলো হচ্ছে যে 1 2 দ্বারা চিহ্নিত, 1 2, তারপর হচ্ছে 6 7 8 এরকম করে চিহ্নিত। শুধুমাত্র এই 3টা ভিইসি, বেরিসেলা, অ্যাপিস্টিন, সাইটোমেগালো, এই 3টার আলাদা আলাদা প্যাটার্ন। এরা সবাই হচ্ছে যে হারপিস ভাইরাস ফ্যামিলির সদস্য। কিভাবে রুট অফ এন্ট্রি, হাবি যাবে, এগুলো কিচ্ছু লাগবে না তোদের, আমি বলতেছি লাগবে না। দেখেন এখানে লাগবে কি, এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 কি ডিজিজ করে, 2 কি ডিজিজ করে, বেরিসেলা কি ডিজিজ করে, অ্যাপিস্টিন কি করে, তারপর হচ্ছে সাইটোমেগালো কি করে, এই রোগগুলো লাগবে। আর রোগগুলোর মধ্যে প্রধান হচ্ছে দেখ, হিউম্যান হারপিস ভাইরাস যেটা টাইপ 1, এটা করে যে মেইনলি প্রধানত করে জিঞ্জিভাস্টোমাইটিস। এটা হচ্ছে যে আমাদের যে জিঞ্জিভা আছে, তোরা তো এগুলো জানোস, যেহেতু ওরাল ক্যাভিটি নিয়ে ভালো জানোস। এটা হচ্ছে জিঞ্জিভাস্টোমাইটিস করে। আর চোখের মধ্যে আমাদের ক্যারাটোকনজাংটিভাইটিসও করতে পারে, চোখের মধ্যে ক্যারাটোকনজাংটিভাইটিসও করতে পারে। তাহলে এটা আরো কি কি করে, এটা তো বই থেকে পড়ে নিবি, কিন্তু আমি প্রধান যেটা এটা এখানে হাইলাইট করতেছি আর কি, জিঞ্জিভাস্টোমাইটিস কেমন। আর যেটা হারপিস, হিউম্যান হারপিস ভাইরাস টাইপ 2, এটা করে হারপিস জেনিটালিয়াস, পেনিটেলিয়াল ডিসেমিনেটেড ডিজিজ, এটা আরো ডিজিজ করে। হ্যাঁ, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে নিউনাটাল হারপিস করে। তো শুধুমাত্র পেরিনাটাল পিরিয়ডে না, একেবারে যখন যখন পেরিনাটাল পিরিয়ড বলতে বোঝায় জন্মের আগে এবং পরের হিসাবটা, আর নিউনাটাল বলতে বোঝায় জন্মের পরের হিসাবটা। দুইটাতেই কিন্তু হিউম্যান হারপিস ভাইরাস টাইপ 2টা ডিজিজ করে। আর মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হারপিস জেনিটালিয়াস করে, হারপিস জেনিটালিয়াস করে। আমি শুধুমাত্র এখানে বললাম যে, আবারও বলতেছি, হিউম্যান হারপিস ভাইরাস টাইপ 1 কি ডিজিজ করে, জিঞ্জিভাস্টোমাইটিস, তারপর চোখের মধ্যে ক্যারাটোকনজাংটিভাইটিস। আর টাইপ 2টা কি করে, হারপিস জেনিটালিয়াস, তারপর হচ্ছে পেরিনাটাল ডিসেমিনেটেড ডিজিজ, এগুলো লাগবে আমার। আর বেরিসেলা জুস্টার ভাইরাস, বেরিসেলা জুস্টার ভাইরাস, এখানে দুইটা জিনিস, বেরিসেলা একটা পার্ট, জুস্টার আর একটা পার্ট। দেখ, বেরিসেলা একটা পার্ট, জুস্টার আর একটা পার্ট, বেরিসেলা একটা পার্ট, জুস্টার আর একটা পার্ট। অর্থাৎ এটা এই বেরিসেলা জুস্টার ভাইরাসের মধ্যে দুইটা পার্ট। মানে কেন দুইটা পার্ট বলতেছি আমরা, এই যে মনে কর ছোটবেলা থেকে তোরা নাম শুনে চিকেন পক্স, রূপনা হাসান লিজা চিকেন পক্স এর নাম শুনছো না? জি স্যার। চিকেন পক্স যেটা সাধারণত বেরিসেলা, এই বেরিসেলাটা করে সাধারণত চিকেন পক্স, কেমন? এই বেরিসেলাটা করে চিকেন পক্স। আর যেটা জুস্টার, এটা করে যে শিঙ্গেলস। শিঙ্গেলস ডিজিজটা কি আমি একটু বলি। এটা মনে কর কোন একজন মানুষের, মনে কর ইনসানের মুখে বল, অথবা ঘাড়ে বল, অথবা তার কাঁধে বল, অথবা তার ট্রাঙ্কে বল, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা নার্ভের এরিয়া জুড়ে তার কতগুলো ছোট 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 ফুসকুড়ি দেখা যাবে, কিন্তু এটা ওই নার্ভের এরিয়ার বাইরে যাবে না, একটা নির্দিষ্ট এলাকায় থাকবে। তাহলে এটাকে বলা হয় শিঙ্গেলস, এটা করে জুস্টার ভাইরাস। তাহলে বেরিসেলা জুস্টার ভাইরাসের দুইটা পার্ট, এটা হচ্ছে বেরিসেলা আর এটা হচ্ছে জুস্টার। বেরিসেলা করে যে আমাদের চিকেন পক্স, ছোটবেলা থেকে যে চিকেন পক্স হয়, এটা করে যে বেরিসেলা। আর জুস্টার করবে যে শিঙ্গেলস, কেমন? জুস্টার করবে যে শিঙ্গেলস জিনিসটা কি, আবারও বলতেছি, একটা নির্দিষ্ট এলাকা জুড়ে করবে। তারপর আছে আমরা, তাহলে আবারও বলতেছি, হিউম্যান হারপিস ভাইরাস 1 করে মেইনলি জিঞ্জিভাস্টোমাইটিস, আর হারপিস লেবিয়ালিস, এনকেফালাইটিস, ক্যারাটাইটিস, এগুলো করে, এগুলো কম। ওই ক্যারাটাইটিস বা তোমার ক্যারাটোকনজাংটিভাইটিস, এটা একটু মাথায় রাখবে। আর হারপিস ভাইরাস টাইপ 2, এটা কি করে, জেনিটালিয়াস করে, আর হচ্ছে পেরিনেটাল ডিসেমিনেটেড ডিজিজ। অর্থাৎ পেরিনেটাল মানে কি, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার বিভিন্ন ধরনের যে ডিজিজ হয়, মানে মেইনলি একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে কোন ভাইরাস দ্বারা ইনফেকশন হওয়ার চান্স থাকে, এটা হচ্ছে হিউম্যান হারপিস ভাইরাস টাইপ 2 দ্বারা। আর বেরিসেলা জুস্টার দুইটা পার্ট, একটা বেরিসেলা চিকেন পক্স করবে, জুস্টার করবে শিঙ্গেলস। এরপর আসে আমরা অ্যাপিস্টিন বার ভাইরাস, এটা করে যে আমাদের ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস। এটা কি শুধুমাত্র ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস করা কথাটা আরো ভুল, এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে লেখা নাই, এটা এই অ্যাপিস্টিন বার ভাইরাস কিছু ক্যান্সার করতে পারে, যেটা তোদের বেশি লাগবে যেহেতু তোরা বিডিএস এর স্টুডেন্ট।
এটা হচ্ছে বার্কিটস লিম্ফোমা, নেসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। আমাদের এই অ্যাপস্টিন বার ভাইরাস, আমাদের নেসোফ্যারিঞ্জিয়াল যে কার্সিনোমা গুলো হয়, তোদের এগুলো লাগবে, এগুলো করে অ্যাপস্টিন বার ভাইরাস, বার্কিটস লিম্ফোমা, নেসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। সব তো আমরা পড়াই দিব না, আমি ক্লো দিয়ে যাচ্ছি। আমি তো বলতেছি এখানে হাবে যাবে এত কিছু, এগুলো কিচ্ছু লাগবে না। অনেক কথা লিখছে, এগুলো কিচ্ছু লাগবে না। এই সে এত ন্যানোমিটার পলিমারাস, এগুলো পড়বিও না, পড়ারও দরকার নাই। শুধুমাত্র পড়বি যে এখানে অর্থাৎ এই ভাইরাসের নামগুলা, ক্লাসিফিকেশনটা, আর কি কি ডিজিজ করে, শেষ। তাহলে অ্যাপস্টিন বার ভাইরাস ইনফেকশাস মনোনিউক্লিওসিস প্রাইমারি ইনফেকশন করে, এছাড়া কিছু ক্যান্সার করতে পারে, বার্কিটস লিম্ফোমা, নেসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। তারপর আসে আমরা সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাস হচ্ছে যে মেইনলি কনজেনিটাল ইনফেকশন করে, এটা খুব কমন। কনজেনিটাল ইনফেকশন মানে কি, যেটা জন্মগত একটা ইনফেকশন নিয়ে আসে সাইটোমেগালোভাইরাস দ্বারা। এছাড়া সে তো এই যে কনজেনিটাল ইনফেকশন ছাড়া নিউমোনিয়া করতে পারে, মনোনিউক্লিওসিস করতে পারে, কেমন। কিন্তু মেইন হচ্ছে যে কনজেনিটাল ইনফেকশনটা কি করে, সাইটোমেগালোভাইরাস। তারপর বলছিলাম যে আমরা 6-7, হ্যাঁ এগুলো এখানে আমরা আনি নাই, কারণ হচ্ছে যেগুলো ডিজিজটা করে কম, এই জন্য প্যাটার্ন এগুলো নিয়ে একটু একটু রেয়ার বেশি, তারপরে এগুলো তুই পড়ে নিবি। তারপর হচ্ছে এই 8 নাম্বার ভাইরাসটা, এটা খুব গুরুত্বপূর্ণ। 8 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। 8 নাম্বারটা কেন? 8 নাম্বারটা হচ্ছে যে দেখ, 8 নাম্বারটা একটা ক্যান্সার করে, এখানে লেখা হয় না, এটাতে আচ্ছা এখানে তো রিকারেন্ট ইনফেকশন হিসেবে আসতেছি। এই যে আনসার্টেন হিসেবে থাকবে প্রাইমারি ইনফেকশন, কিন্তু পরবর্তীতে কাপুসি সার্কোমা করে। এই কাপুসি সার্কোমাটা ইম্পর্টেন্ট, কাপুসি সার্কোমা করবে, কেমন। তাহলে 8 নাম্বারটা কি করবে, কাপুসি সার্কোমা করবে। তাহলে আমি এখানে বললাম যে কি আমার এখানে কিছু লাগবে না, ক্লাসিফিকেশনটা লাগবে, নামগুলা, আর মেইনলি কি ডিজিজ করে। রুট অফ এন্ট্রি হাবে যাবে, এগুলো কিচ্ছু লাগবে না। পড়তে ইচ্ছে করলে যে বেশি ট্যালেন্ট সে বললে পড়বা। কথা বুঝতে পারছি আমি? জি স্যার। তাহলে আমি আবারও বলতেছি, হার্পিস ভাইরাসের আন্ডারে আমরা কতগুলো পরিবার, মেইনলি এটা একটা ডিএনএ ভাইরাস, এটা একটু জানলি, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, শুধুমাত্র এই লাইনটা, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, শেষ। আবার কি কি ডিজিজ করে এটা আমরা একটু দেখবো। এই আর কিছু লাগবে না, এগুলো লাগবে না। এবার আছে আমরা রোটা ভাইরাস। আমি এই রোটা ভাইরাস নিয়ে অনেকবার অনেক কথা বলছিলাম যে যতগুলা বাচ্চাদের ডায়রিয়া হয়, প্রধান ডায়রিয়াটা হচ্ছে রোটা ভাইরাস দ্বারা হয়। জান্নাতুল ফেরদৌস, স্যার। আশিকুর রহমান খান। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আশিকুর রহমান খান একটা আনসার দাও। হ্যাঁ, হার্পিস ভাইরাসের মধ্যে, জি স্যার। হার্পিস ভাইরাসের মধ্যে কে কে ম্যালিগনেসির সাথে জড়িত, কে কে ক্যান্সার করে? হিউম্যান হার্পিস ভাইরাস কে কে ক্যান্সার করে? স্যার 4 এবং 8, 4 এবং 8। জি হিউম্যান স্যার। হার্পিস ভাইরাস 4, আর একটা হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 8। কে কে করে? 4 এবং 4 আর 8। 4 এর মধ্যে হচ্ছে অ্যাপেস্টিন বার ভাইরাস, আর 8 নাম্বারটা, 4 নাম্বারটা হচ্ছে যে অ্যাপেস্টিন বার ভাইরাস, আর 8 ভাইরাস। এটা দুজনে করে, ঠিক আছে। জি স্যার। 4 নাম্বারটা করে যে তোমাদের বার্কিটস লিম্ফোমা, নেসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, আর 8 নাম্বারটা করে যে কাপুসি সার্কোমা, কাপুসি সার্কোমা, ঠিক আছে। বাকিগুলো কে কে ডিজিজ। তাহলে ম্যালিগনেন্সি করে শুধুমাত্র দুইজনে এখানে, 4 এবং 8, 4 এবং 8। আশিকুর রহমান খান। জি স্যার, শুনছি। আসফারুল বারী চৌধুরী আসে নাই না? স্যার আছি। হ্যাঁ জি স্যার আছি। থাকলে বলো, কি কি বলছি বলো, এখন যে কথাটা বলছি এটা বলো। স্যার ম্যালিগনেন্ট করে কোন কোন টাইপ বলছিলেন স্যার? একটা হচ্ছে টাইপ 4, একটা হচ্ছে বলো টাইপ কি কি এরা টাইফয়েড কোন ক্যান্সারটা করে? টাইপের হচ্ছে স্যার কাপুসি সার্কোমা, আর টাইপ 4 হচ্ছে স্যার নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। কার্সিনোমা, মাথায় রাখবা। আচ্ছা দেখো, তাহলে দেখো এই যে রোটা ভাইরাস, রোটা ভাইরাস এখানে খুব বেশি পড়তে হবে এরকম কিছু না। তাদের স্পেশালি ইয়ং চিলড্রেনদের এটা গ্যাস্ট্রেন্টাইটিস করে, ভাইরাল গ্যাস্ট্রেন্টাইটিস করে। তাই একটা বাচ্চা ডায়রিয়া নিয়ে আসলে প্রধানত আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা রোটা ভাইরাস, সোজা হিসাব আসলে এটা কি চিন্তা করতে হবে আমাদের, রোটা ভাইরাস, আজে বাজে আর কিছু না, বাকিগুলো সব খাও। তারপর হচ্ছে এখানে সেগমেন্ট থাকে, এসাকে কিচ্ছু লাগবে না, এগুলো পড়ার দরকার নাই। আর এটা ট্রান্সমিশন হয় ফিকোরাল রুটে, ট্রান্সমিশন হয় ফিকোরাল রুটে, শেষ। তাহলে রোটা ভাইরাস কি করে, গ্যাস্ট্রেন্টাইটিস করে, ট্রান্সমিশন করে ফিকোরাল রুটে, শেষ, আর কিচ্ছু লাগবে না। তারপর হচ্ছে গ্যাস্ট্রেন্টাইটিস, যে কোনো গ্যাস্ট্রেন্টাইটিস এর ফিচার হচ্ছে যে নৌসিয়া, ভমিটিং, ওয়াটারি ডায়রিয়া অথবা নন ব্লাডি ডায়রিয়া। মানে মেন কথা হচ্ছে এখানে ব্লাড দেখা যাবে না। যদি ব্লাড দেখা যায় তাহলে বুঝতে হবে যে কোনো একটা ইনফেকশন হয়েছে, অথবা সেটা তোমার
অ্যামিবিক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি এদিকে চলে যেতে পারে। মানে মেন কথা হচ্ছে এখানে ব্লাড নাই, নন ব্লাডি ডায়রিয়া, ওয়াটারি ডায়রিয়া। এবং ইয়ং চিলড্রেনদের হচ্ছে, ইয়ং চিলড্রেন বলতে পারছে ছোট বাচ্চাদেরকে বোঝাচ্ছে আমরা, কেমন? আর ল্যাব ডায়াগনোসিস এগুলো করতে হয় না, আলটিমেটলি বোঝা যায় রোটা ভাইরাস, এগুলো কিচ্ছু লাগবে না। এই প্রিভেনশন গুলো করার জন্য বর্তমানে একটা রোটা ভ্যাকসিন দেওয়া হয়, কেমন? বর্তমানে দুই ডোজের একটা রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়, বর্তমানে দেওয়া হয়। কিন্তু যাদের মনে করো যারা একটু সচ্ছল পরিবার অথবা বাইরের কান্ট্রি থেকে আসছে, বাংলাদেশে ডায়রিয়া হওয়ার চান্স থাকে, এদেরকে এটা আমরা দিই। হ্যাঁ, তো এগুলা একটা বলা হচ্ছে ওয়ান ইজ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আর দ্য আদার ইজ লাইভ রিসর্টেড ভ্যাকসিন হুইচ কন্টেন্স 5 রোটাভাইরাস স্ট্রেনস। মানে রোটাভাইরাসের যে 5টা স্ট্রেন আছে, 5টা স্ট্রেনের বিরুদ্ধে এগুলো প্রোটেক্ট করে থাকে। তাই তোমাদের এত জানার দরকার নেই, রোটাভাইরাসের বর্তমানে ভ্যাকসিন পাওয়া যায়, শেষ। এই কথাটা মনে রাখলো হবে, ঠিক আছে? তাহলে এটা কি করে? নশিয়া, ভমিটিং, ওয়াটারি ডায়রিয়া করে কাদের হয়? ইয়ং চিলড্রেনদের হয়। ল্যাব ডায়াগনোসিস লাগবে না, কারণ এগুলো ল্যাব ডায়াগনোসিস করতে হয় না। এটা আলটিমেটলি বাচ্চাদের ফলে আমরা রোটাভাইরাস ধরে নিই। তারপর হচ্ছে যে রোটাভাইরাস ভ্যাকসিন দুইটা দেওয়া হয়, একটা হচ্ছে মানে দুইটা রোটাভাইরাস ভ্যাকসিন আর অ্যাভেলেবল, শেষ। শুধু এতটুকু জানলে হবে প্রিভেনশনের জন্য। Sir, এই treatment. কথা বুঝতে পারছি। আসফারুল ট্রিটমেন্ট হচ্ছে আপু, যে কোনো রোটাভাইরাল ডায়রিয়া স্পন্টেনিয়াসলি কয়েকদিন পরে ভালো হয়ে যায়। তারপরেও যদি আমাদেরকে দিতে হয়, মেইন হচ্ছে তার ডিহাইড্রেশনটা কন্ট্রোল করবো। তার মানে মেইনলি হচ্ছে ওআরএস দিব, ওরাল ডিহাইড্রেশন স্যালাইন দিব, স্যালাইন বুকে। আর যদি বুকের দুধ খায় বাচ্চা, তাহলে বুকের দুধ। আর যদি পানি টানি খেতে পারে, তাহলে পানি এবং ফ্রুট জুস বেশি বেশি খাবে, অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কিচ্ছু দিব না, শুধু আমরা ওআরএস দিব। সাথে যদি ইচ্ছা হয় জিঙ্ক দিব, ওআরএস এবং জিঙ্ক, ওআরএস এবং জিঙ্ক, ওআরএস এবং জিঙ্ক। জিঙ্ক কেন দিব আমরা? জিঙ্ক দিব যে তার এপিথেলিয়ালাইজেশনের জন্য। তো গাটে যে বারবার এরকম ফলে ফ্লুইড যখন লস হয়, তখন তার গাটে একটু মানে একটু গাটের যে একটা এপিথেলিয়ালাইজেশনটা কমে যায়, এটাকে আমরা ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে? তাহলে ওআরএস এবং জিঙ্ক। আর যদি কেউ অ্যান্টিবায়োটিক দেয়, এদের সে দেয়, এগুলো হচ্ছে যে মানে কি বলবো, মানে বলে না চিকিৎসা ব্যবস্থা আমাদের খারাপ, এরকম আর কি। এখানে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার রুলস নাই। কথা বুঝতে পারছি? যদি ওষুধ জানো এটা ভাইরাস ডিজিজ, তুমি অ্যান্টিবায়োটিক দিবে কেন? অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে। ছোট বাচ্চা এটা স্পন্টেনিয়াসলি 5 থেকে 6 বা 7 দিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে। কিন্তু তোমাকে ডিহাইড্রেশন কন্ট্রোল করতে হবে। ডিহাইড্রেশন কন্ট্রোল মানে বেশি বেশি পানি খাওয়াবা, বেশি বেশি যদি বুকে দুধ, বেশি বেশি বুকে দুধ খাওয়ান, আগের চেয়ে বেশি খাওয়ান। তারপর হচ্ছে বেশি বেশি ফ্রুট জুস খাওয়ান, হ্যাঁ, আনারের জুস খাওয়ান। আর যদি বাচ্চা হয়, একটু কলা ম্যাশ করে করে খাওয়ান, একটু ম্যাশ করে কলা খাওয়ান, কারণ কলা কনস্টিপেশন করে। আর আপনার যে সকল খাবার খেলে পায়খানা নরম হয়, এগুলো বন্ধ রাখবেন। কথা বুঝতে পারছি? Yes, sir. আসফারুল বারী চৌধুরী বলো, রোটা ভাইরাসের ট্রিটমেন্ট বলো, কি বলছি, যেহেতু কোশ্চেন যে কোনো একজন করছে। স্যার বর্তমানে ট্রিটমেন্ট তার আসফারুল বারী চৌধুরী। নরমাল হচ্ছে স্যার ওআরএস দিতে পারো বা আপনি বা দেওয়া যাবে। কি বলছি যে আমি তো ভ্যাকসিন দিতে বলি না, ভ্যাকসিনটা হচ্ছে যে যারা প্রিভেন্টিভ হিসেবে নিতে চাইবে নেবে যা। এর বাইরে হচ্ছে স্যার ওআরএস, জিঙ্ক, পানি অথবা বুকের দুধ দেওয়া যায় ডিহাইড্রেশন কন্ট্রোল করার জন্য। পানি অথবা বুকের, বাচ্চা যদি বুকে দুধ খায় কন্টিনিউয়াস বুকে দুধ আগের চেয়ে বেশি খাওয়ান। জি স্যার। আর যদি বাচ্চা যদি মনে করো 3-4 বছর তো বুকে দুধ খায় না, 2 বছরের পর তো বুকে দুধ খায় না, 2.5 বছর 3 বছরের বাচ্চা, তাহলে ওকে বেশি বেশি ফ্রুট খাওয়ান, বেশি বেশি ফ্রুট জুস খাওয়ান। আবার ওই ফ্রুট জুস না যেগুলো পায়খানা নরম করে, এগুলো না। যেমন আনারের রস খাওয়ান, হ্যাঁ, আনারের রস তো পায়খানা নরম করে না। আমের রস খাওয়ালে হবে না, আবার আমের রস তো পায়খানা করবে। স্যার কলা খাওয়াইতে হবে। পানি পরিমাণ বেশি খাওয়াইতে হবে, কেমন? স্যার আসফারুল বারী চৌধুরী রেডি থাকবে সবসময়। তারপর নেক্সট হচ্ছে আমরা পোলিও ভাইরাস। দেখো, এই পোলিও ভাইরাস সম্পর্কে আমাদের কিছু জানতে হবে, যে এটা পোলিও মাইলাইটিস করে, পোলিও মাইলাইটিস করে। আর পোলিও মাইলাইটিস মানে হচ্ছে আসলে প্রধানত প্যারালাইসিসের একটা ফিচার। মানে পোলিও মাইলাইটিসের 4টা প্যাটার্ন আছে, 4টা প্যাটার্নের মধ্যে একটা মানে খারাপ যখন হয় তখন একটা প্যারালাইসিস ডেভেলপ করে। তাহলে আসফারুল বারী চৌধুরী কি বলছি, পোলিও ভাইরাস কি করে? পোলিও মাইলাইটিস করে। আর এটা 4টা প্যাটার্ন আছে, যেটা খারাপ হয় এটা হচ্ছে প্যারালাইসিস করবে। কি করবে? প্যারালাইসিস, কেমন? তাহলে এই আবারও সেই নন সেগমেন্টেড সিঙ্গেল স্ট্যান্ডার্ড হাবি যাবে, এগুলা বিশ্বাস, এগুলো মনে থাকবে না কোনোদিন, পরে লাভ নাই তোমাদের, এত বেশি জানার দরকার। ট্রান্সমিশনটা চলে আসা, এটা হচ্ছে ফিকোরাল রুটে হয়। মানে ফিকোরাল রুট মানে কি? খাবারের মাধ্যমে হয়। এর থেকে সিঙ্গারা চামচ যেগুলো খাচ্ছে ফিকোরাল রুটে হবে আলটিমেটলি, হ্যাঁ, ট্রান্সমিটেড হবে। তারপর হচ্ছে এটা আমাদের রেপ্লিকেট করে কোথায়? ওরোফ্যারিংস এবং ইন্টেস্টিনাল ট্র্যাক্টে, ওরোফ্যারিংস এবং ইন্টেস্টিনাল ট্র্যাক্টে, ওরোফ্যারিংস এবং ইন্টেস্টিনাল ট্র্যাক্টে। কথা বুঝতে পারছি আমি? তাহলে আসফারুল বারী চৌধুরী বলো তো, কি বলছি আমি স্লাইড থেকে? স্যার পোলিও ভাইরাস, পোলিওমাইলাইটিস
করবে, তারপর হচ্ছে স্যার চারটা প্যাটার্ন আছে, যেটা হচ্ছে খারাপ, ওটা স্যার প্যারালাইসিস করবে, তারপর যে এটা ফিকাল ওরাল রুট দ্বারা ট্রান্সমিট হবে, আর হচ্ছে স্যার ওরোফেরিংস এর ইন্টারনাল ট্র্যাক্টে। মানে এটা মেইনলি ওরোফ্যারিংস এবং ইন্টেস্টিনাল ট্র্যাক্টে এরা মাল্টিপ্লাইটা করে, এমন মানে এদের যে রেপ্লিকেশন, একটা ভাইরাস যে রেপ্লিকেশন করে সংখ্যা বাড়ায়, এটা কোথায় করবে? ওরোফ্যারিংস এবং ইন্টেস্টিনাল ট্র্যাক্টে। হ্যাঁ, তাহলে দেখো এটা আমরা এই পলিভাইরাসটা কি করবে, আমাদের প্রথমে ফিকোরাল রুটে যাবে, সে ফিকোরাল রুট হয়ে আমাদের লিম্ফয়েড টিস্যু অফ দ্য ওরোফ্যারিংস এবং ইন্টেস্টাইনে যাবে। তাহলে ওরোফ্যারিংস এবং স্মল ইন্টেস্টাইনে কোথায় যাবে? লিম্ফয়েড টিস্যুতে যাবে। এখানে যে লিম্ফয়েড টিস্যু আছে সেই লিম্ফয়েড টিস্যুতে যাবে। এটা আমি সবাইকে ধরবো এখন। সেই লিম্ফয়েড টিস্যু থেকে ভাইরাসটা দেখো আলটিমেটলি ব্লাডে যাবে, কারণ লিম্ফেটিক সার্কুলেশনের সাথে রিলেশন হচ্ছে যে ব্লাডের। ব্লাড থেকে আলটিমেটলি এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে আমাদের। উপরের দিকে উঠতেছে দেখো, প্রথমে ছিল যে ফিকোরাল রুটে, সেখান থেকে ওরোফ্যারিংস স্মল ইন্টেস্টাইন, তারপর লিম্ফয়েড টিস্যুকে পাইছে, লিম্ফয়েড টিস্যু থেকে ব্লাডে আসছে, ব্লাড থেকে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে। তাহলে এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে এটা ইট ক্যান অলসো স্প্রেড রেট্রোগেট অ্যালং নার্ভ অ্যাকশন। আমাদের যে নার্ভের অ্যাকশন আছে সেই নার্ভের অ্যাকশন দিয়ে রেট্রোগেট এটা মুভ করতে পারে। এটা নিয়ে আমি একটু পরে বলতেছি, এটা প্যারালাইসিস থেকে যে যাবে। তাহলে এটা কি করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পলিভাইরাস ফিভারেন্সিয়ালি রেপ্লিকেট ইন দা মোটর নিউরন। আমাদের দুই ধরনের নিউরন, একটা হচ্ছে সেন্সরি, একটা হচ্ছে মোটর। তাহলে এটা রেপ্লিকেট করতেছে কোথায়? মোটর নিউরনে। কোন ধরনের নিউরনে? মোটর নিউরনে। এবং মোটর নিউরনে এটা আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেল। স্পাইনাল কর্ডে মনে আছে কিনা আমি জানি না, তোমরা অ্যানাটমি পড়ে আসছো। আমাদের স্পাইনাল কর্ডে অ্যান্টেরিয়র হর্ন সেল, ল্যাটারাল হর্ন সেল, পোস্টেরিয়র হর্ন সেল আছে। এই স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলের যে নিউরনগুলো আছে মোটর নিউরন, সেখানে সেটা কি করবে? লোকেট করবে এবং ওই সেলগুলো এখানে ডেথ করবে। এগুলো অনেক পরের স্টেজে, কিন্তু পরে স্টেজে করে এগুলো প্যারালাইসিস করবে। যখন যে মাসেলটাকে এই নার্ভটা ইনভলভ ছিল, যে মাসেলটা নার্ভটাতে ইনভলভ ছিল মোটর নার্ভ, তাহলে ওই মাসেল যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে ওই মাসেলটা প্যারালাইসিস হয়ে গেলে তোমার আলটিমেটলি তখন এটাকে আমরা বলি পলিওমাইলাইটিস। তাহলে মাইলাইটিস মানে হচ্ছে যে ওই মাসেলটা একবার প্যারালাইসিস ডেভেলপ করছে, তখন এটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি এন্ড স্টেজ, সর্বশেষ স্টেজ। কেমন? আর এটা যদি আমাদের ব্রেন স্ট্রিমকে ইনভলভ করে, তখন আমাদের ভালো পলিওমাইলাইটিস হতে পারে, অর্থাৎ বারবার পলিওমাইলাইটিসের সাথে রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে পেশেন্ট মারা যেতে পারে। এবং এগুলো আগে হতো আর কি, আগে মারা যেত পোলিও। এখন তো বাংলাদেশ পলিওমাইলাইটিস একদম রিকভার করে ফেলছে। তাহলে আমি আবারও বলতেছি, তোমার আমাদের যে নার্ভ অ্যাকশন গুলো আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। আমাদের যে নার্ভের অ্যাকশন গুলো আছে, এগুলোতে যদি সে ইনভলভ করতে পারে, তাহলে সে রেট্রোগেট মুভ করতে পারে। আর সাধারণত আমাদের যে স্পাইনাল কর্ডের মনে করো আমাদের প্রথমে সে পোলিও ভাইরাসটা খাবারের মধ্যে মিশে আছে, কোন একটা খাবারের সাথে সে মিশছে, মিশার পরে এটা তুমি ফিকোরাল রুটে খাইছো, খাওয়ার পরে তোমার ওরোফ্যারিংসে আসছে অথবা স্মল ইন্টেস্টাইনে আসছে, সেখানে যে লিম্ফয়েড টিস্যু, সেই লিম্ফয়েড টিস্যুতে যাবে এই ব্লাডের মাধ্যমে, আলটিমেটলি ব্লাডের মাধ্যমে সে আমাদের স্পাইনাল কর্ড এবং ব্রেনে যেতে পারে। স্পাইনাল কর্ডেও যেতে পারে, ব্রেনেও যেতে পারে। ব্লাডের মাধ্যমে সে স্পাইনাল কর্ডেও যেতে পারে। স্পাইনাল কর্ড আর ব্রেন দুটোটা মিলে আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দুটোটা মিলে আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে ব্লাডের মাধ্যমে হয়তো মাথার দিকে গেল অথবা স্পাইনাল কর্ডে আসছে। তা যেদিকে আসুক, স্পাইনাল কর্ডের মধ্যে আবার আমরা জানি যে অ্যান্টেরিয়র হর্ন সেল আছে। অ্যান্টেরিয়র হর্ন সেলের যে ওইখানে আলটিমেটলি অর্থাৎ অ্যাকশন ঘুরে ঘুরে অ্যান্টেরিয়র হর্ন সেল গুলাকে ধরবে, ধরে সেখানে কি করবে? সেই অ্যান্টেরিয়র হর্ন সেল গুলাকে আলটিমেটলি ডেথ করবে। ডেথ করলে ওই অ্যান্টেরিয়র হর্ন সেল অ্যাকশনটা যে মাসেলকে সাপ্লাই দিচ্ছে, মনে করো আমার ডান পায়ের মাসেল গুলাকে সাপ্লাই দিচ্ছে, তখন আমাদের ডান পায়ের মাসেল গুলা কি হয়ে যাবে? প্যারালাইজ ডেভেলপ করবে। যার কারণে আমাদের ওই যে প্যারালাইসিস হওয়াটাকে বলা হচ্ছে যে পলিওমাইলাইটিস। এটা হচ্ছে একটা শেষের স্টেজে। তাহলে আমি আবারও বলতেছি, মনে কর একটা কারো পলিভাইরাসটা খাবারের সাথে মিশছে, শরীরে গেছে, কোনো ডিজিজ করে নাই, হতে পারে কোনো ডিজিজ করে নাই, হতে পারে এমন। অথবা শুধুমাত্র 1% ক্ষেত্রে ইনফেকশন করছে, কিছু ক্লিনিক্যালি সিমটম দেখা যাচ্ছে, মাসেল পেইন দেখা যাচ্ছে, হ্যাঁ হতে পারে। আবার কেউ দেখা যাচ্ছে যে একটু জ্বর আসছে, মাথা ব্যথা করতেছে, কিছু ক্ষেত্রে হতে পারে। আর কারো দেখা যাচ্ছে যে তার এই যে নেকের মাসেল গুলা, আমাদের ব্যাকের পিঠের মাসেল গুলা, এগুলো খুব বেশি পেইন করতেছে, একদম শক্ত হয়ে আছে, স্টাইফনেস হয়ে আছে, হতে পারে। আর কারো দেখা যাচ্ছে যে এরকম করে একেবারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়ে তার অ্যান্টেরিয়র হর্ন সেলে গিয়ে আলটিমেটলি মাসেলটাকে প্যারালাইজ করতেছে, তখন এটাকে বলা হয় যে একেবারে ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস করে ফেলে। কোন ধরনের প্যারালাইসিস করে? সাধারণত ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস করে। আর সরল বাড়ি চৌধুরী কি বলছি বলো?
আসফারুল বারী চৌধুরী জি কি বলছি স্যার। বলো, স্লাইড দেখা আছে, স্লাইড স্যার ওইটা হ্যাঁ বলবো। বল, পুরোটা বল। জি স্যার, ফার্স্ট স্যার যদি কোনো খাবার খাই, খাবারের সাথে মিশে ভাইরাসটা ফার্স্ট হচ্ছে স্যার ফিকল রুটে যাবে, এরপর হচ্ছে স্যার ওরোফেরিংস এর লিম্ফোয়েড টিস্যুতে যাবে, তারপর হচ্ছে স্যার ব্লাডে যাবে। ব্লাড থেকে হচ্ছে স্যার সিএনএস এর ব্রেন অথবা স্পাইনাল কর্ডে যেতে পারে। স্যার যদি স্পাইনাল কর্ডে যায় তাহলে হচ্ছে স্যার মোটর নিউরন রেপ্লিকেট করে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলে লোকেট করবে। তারপর হচ্ছে যে মাসেলে ইনারভেট করবে ওটা হচ্ছে স্যার প্যারালাইসিস হবে। আর স্যার ব্রেন ইনভলভ করলে হবে স্যার রেসপিরেটরি প্যারালাইসিস হবে। রেসপিরেটরি প্যারালাইসিস হলে আলটিমেটলি ডেথ হবে। স্যার এটা কি পুরাটা কি রিভার্সিবল প্রসেস? না, পোলিওমাইলাইটিস হলে এটা রিভার্সিবল হবে না। নার্ভ ঠিক মনে রাখবা যে কোনো ডিজিজ নার্ভকে যদি ইনভলভমেন্ট করতে পারে, হ্যাঁ, সাধারণত তোমার রিকভারি করাটা পসিবল হয়ে যায়। তবে একটা স্টেজ আছে যে মনে করো যদি এটা মাইনর ইলনেসে মাইনর পর্যায়ে থাকে, হ্যাঁ, তখন তুমি রিকভারি করতে পারবা। কিন্তু যদি এটা একেবারে তোমার আমাদের অ্যাকশন গুলাকে একদম ড্যামেজ করে ফেলে, ডেথ করে ফেলে, তখন তুমি আর রিকভারি করতে পারবা না। প্রাথমিক স্টেজে পারা যাবে। এই জন্য তো পোলিওমাইলাইটিস বর্তমানে এটা বাংলাদেশে নাই, এগুলো রেয়ার। বাংলাদেশে 2014 সালের দিকে পোলিও এরাডিকেশন করে ফেলছি আমরা। আচ্ছা দেখো, এই যে বললাম, কারো বলছিলাম যে কোনো ইনফেকশন হয় না, অ্যাসিমটোমেটিক থেকে যেতে পারে। তারপর বললাম যে যাদের হালকা হালকা এই যে জ্বর আসছে, মাথা ব্যথা, নমস্যা, ভমিটিং, এদেরকে বলা হয় অ্যাবর্টিভ পোলিওমাইলাইটিস, অ্যাবর্টিভ পোলিওমাইলাইটিস। আর যাদের ফিভার, হেডেক, স্টাইপ নেক চলে আসছে, তারা হচ্ছে যে নন প্যারালাইটিক পোলিওমাইলাইটিস, ওদেরকে বলা হচ্ছে নন প্যারালাইটিক। এরপর এসে প্যারালাইটিক হয়ে গেছে, এই যে ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস ডেভেলপ করছে, ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস ডেভেলপ করছে। তাহলে তুমি এখানে জানবাটা কি, এই যে পোলিও ভাইরাসের যে ইনফেকশন, এটাকে আমরা পেশেন্টের রেসপন্সের ক্ষেত্রে 4টা ভাগে ভাগ করছি: অ্যাসিমটোমেটিক, অ্যাবর্টিভ, নন প্যারালাইটিক, প্যারালাইটিক। আসফারুল বারী চৌধুরী কি বলছি বলো। স্যার পোলিও ভাইরাসের 4টা ভাগে ভাগ আছে স্যার: অ্যাসিম্পটোমেটিক, অ্যাবর্টিভ, তারপর হচ্ছে স্যার আরেকটা হচ্ছে স্যার নন প্যারালাইটিক, তারপর প্যারালাইটিক। কথা বলতে হবে আসফারুল বারী চৌধুরী। তারপর দেখো, তাহলে আমরা প্রিভেনশন তাছাড়া আমরা করে ফেলছি ইতিমধ্যে। তারপর আমরা কিভাবে প্রিভেনশনটা করছি দেখো, এটা বলা হচ্ছে যে আমরা একটা কিল ভ্যাকসিন দিই, এটা কিল ভ্যাকসিন। আর একটা হচ্ছে যে আমরা লাইভ ভ্যাকসিন দিই। কিল ভ্যাকসিনের নাম হচ্ছে সক ভ্যাকসিনও বলা হয়, আর লাইভ ভ্যাকসিনটাকে বলা হয় সেভেন ভ্যাকসিন। তো বলে যেতে পারো, তো মনে রাখতে পারো যে লাইভ ভ্যাকসিন যেটা, এটা হচ্ছে সাবিনা ইয়াসমিন আছেন আমাদের বাংলাদেশের, সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন এখন জীবিত না মৃত? জীবিত। তাহলে সাবিনা ইয়াসমিন এটা হচ্ছে যে লাইভ ভ্যাকসিন, কেমন? সেভেন ভ্যাকসিন বা সেভেন ভ্যাকসিন যেটা বলে, এটা লাইভ ভ্যাকসিন। আর কিল ভ্যাকসিন হচ্ছে সক ভ্যাকসিন, যেটা হচ্ছে সক ভ্যাকসিন। তাহলে কিল ভ্যাকসিনের অন্য নাম হচ্ছে সক ভ্যাকসিন। এবং কিল ভ্যাকসিনটা, এই কিল ভ্যাকসিনটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, কেমন? তো কিল মানে তো ইনঅ্যাক্টিভেটেড। এটা সাধারণত আমরা যেটা কিল ভ্যাকসিন, মনোযোগ দিয়ে শোনো, এটা আমরা কিল ভ্যাকসিনটা আমরা দিই আইভি আকারে, আর লাইভ ভ্যাকসিনটা দিই আমরা সাধারণত ওরালি। তাহলে সাবিনা গান গায় যে কি মুখে গান গায় নাকি আইবিতে গান গায়? মুখে গান গায়, এটার জন্য সাবিনাটাকে আমরা যেটা লাইভ, এটা আমরা ওরালি দিই। তাহলে সাবিনা ইয়াসমিন এটা হচ্ছে লাইভ এবং এটা আমরা দিই ওরালি। আর কিল ভ্যাকসিন হচ্ছে সক ভ্যাকসিন, এটা আমরা দিব আইবি। মনে থাকবে তো? আসফারুল বারী চৌধুরী কি বলছি বলো। স্যার কিল ভ্যাকসিন আর লাইভ ভ্যাকসিন। কিল ভ্যাকসিনটা হচ্ছে স্যার ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, যেটা হচ্ছে স্যার আইভি আকারে দিব, আর লাইভ ভ্যাকসিন হচ্ছে স্যার ওরালে দিব। আচ্ছা, তো দেখো বলা হচ্ছে যে ইনঅ্যাক্টিভেটেড বর্তমানে কিন্তু আমরা আইবিটা দিই। আমি কথাটা বলে যাচ্ছি এখানে, এগুলো বর্তমানে আমরা কোন ভ্যাকসিনটা দিই, সাধারণত আইবিটাকে প্রেফার করি। যদি আমাদের ইপিআই শিডিউলে লাইভও আছে, কিএন দুটোটাই আছে, কিন্তু অদূর ভবিষ্যতে আজকে আরো কয়েক বছর পরে আমরা লাইভটা তুলে দিব। কারণ লাইভ ভ্যাকসিনের অসুবিধা হচ্ছে যে লাইভটা আবার মানুষের ডিজিজ করার চান্স থাকে, যদিও খুব কম। মানুষের ডিজিজ করার চান্স থাকে যেহেতু এটা একটা লাইভ ভ্যাকসিন। হ্যাঁ, লাইভ ভ্যাকসিন মানে ভাইরাসটা জীবিত। আর ইনঅ্যাক্টিভেটেড বা কিল ভ্যাকসিন দিলে সুবিধা হচ্ছে যে ভাইরাসটা আর কখনো মানে এটা আবার কখনো রিভার্সিবল করতে পারবে না, রোগ তৈরি করতে পারবে না, কেমন? কিন্তু লাইভ ভ্যাকসিনের এই চান্সটা থেকে যায়। এই জন্য লাইভ ভ্যাকসিনটা যেটা ওরালি দিয়ে, এটা আমরা আস্তে আস্তে তুলে ফেলবো, কিন্তু একসাথে তোলা যাচ্ছে না। এটা আমরা একটা ট্রায়ালের মধ্যে রাখছে বাংলাদেশ সরকার, এই জন্য লাইভ দিচ্ছে আর তোমার আইবিও দিচ্ছে, দুটোটা দিচ্ছে এক সময়, কিন্তু লাইভটা তুলে দিবে। মনে থাকবে তো? আইমান, আইমান দুইটাই একসাথে দিচ্ছে নাকি? আহ, দুইটা একসাথে বলতে ওরাল পোলিও ভ্যাকসিনটা তো এগুলো ইপিআই শিডিউলে তো জানার কথা। ওরাল পোলিও ভ্যাকসিন যে দেওয়া হয়, হ্যাঁ, ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয় যে 6, 10, 14 সপ্তাহে দেওয়া হয়, হ্যাঁ। আর আইবি যেটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এটা নতুন করে দেওয়া হয় আর কি।
এটা নতুন একটা 2টা শিডিউলে দেওয়া হয়। আইমান, আইমানুল্লাহ, উফাত তাসনিম। দেখো এই লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন করা ধরবো আমি, ডিজিজ প্রিভেন্ট দুজন করে, কিন্তু ট্রান্সমিশনটাকে ইন্টারাপ্ট করবে কে? এই যে বললাম কিল ভ্যাকসিন ট্রান্সমিশন সাধারণত মানে ট্রান্সমিশনের দিকে তো সে যাবে না, কিন্তু লাইভ ভ্যাকসিন ট্রান্সমিশন করতে পারে। এবং আর এগুলো মেনে এত বেশি লাগবে না, এগুলো এটা একটু লাগবে, ভিরুলেন্সটা লাগবে। ভিরুলেন্সটা যেটা বলছিলাম, এই ভিরুলেন্সটা লাগছে, একটা মিনিট। এই ভিরুলেন্সটা লাগবে, রিভার্ট টু ভিরুলেন্স। এই ভিরুলেন্সটা কে করতে পারে? লাইভ ভ্যাকসিন করতে পারে। এটা হচ্ছে রিয়াল ভিরুলেন্স, মানে হচ্ছে যে আবার রোগ তৈরি করতে পারে, ক্ষমতাটা কে রাখে? ও। এখন তো আর তো আবার তারপরে এগুলো ইনডিউস ইমিউনোগ্লোবিন জি এগুলো লাগবে না তোমাদের, শুধুমাত্র একবার দুজনের ডিজিজ প্রিভেন্ট করে। আর ট্রান্সমিশন মানে কোন আমাদের যে ভাইরাস ট্রান্সমিশন হচ্ছে, হ্যাঁ, এদিক দিয়ে ভূমিকা বেশি লাইভ ভ্যাকসিন করে। যে কোনো জায়গায় যে কোনো ভ্যাকসিনের মধ্যে শক্তিশালী কিন্তু লাইভ ভ্যাকসিন, মাথায় রাখবা। সেই যে কোনো ভ্যাকসিনের মধ্যে ট্রান্সমিশন, অন্য কোনো সোর্স থেকে ট্রান্সমিশনটাকে ইন্টারাক্ট করতে পারে যে সে, কিন্তু ভিরুলেন্স তার অসুবিধা হচ্ছে সে রিভার্ট টু ভিরুলেন্স, সে ভিরুলেন্স হওয়ার চান্স থাকে, যদিও কম, কিন্তু হতে তো পারে। মনে করো এটা আমি যদি বলি যে 1 লাখের জন্য একজনের হচ্ছে, ওই একজনটা তো আমি হতে পারি, তখন আমার জন্য এটা যদি ভিরুলেন্স করে, আমাকে শুধু শুধু আমি ভ্যাকসিন একটা নিয়ে পোলিওমাইলাইটিস ডেভেলপ করলাম, আমার জন্য খারাপ না? এজন্য বললো যে এদের ট্রান্সমিশনটাকে সে প্রিভেন্ট করতে পারে, এবং লাইভ ভ্যাকসিন হচ্ছে শক্তিশালী ভ্যাকসিন, কিন্তু ভিরুলেন্স হওয়ার চান্স থাকে, ভিরুলেন্স হওয়ার চান্স থাকে। কথা বুঝতে পারছি আমি? এই আইমান, আইমান কি আছে নাকি নাই? আর ডাকবো না, আইমান অ্যাবসেন্ট। রোজ জয়েন দেয় নাই তো। যেমন জানে না। আচ্ছা, রাশেদা সুলতানা দীপা। জি স্যার। আচ্ছা, তাহলে এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি যেগুলো বলছি এগুলাই, আর তারপরে এগুলো পড়ে নিবা, এগুলো লাগবে, এটা লাগবেই, মাস্ট, এটা লাগবেই। কেমন? আমি যেগুলো বলছি শিখার মর্ম হচ্ছে এটাই, তারপরে একবার পড়ে যাচ্ছে আবার বলবা যে এটা লাগবেই, এটা গুরুত্ব দিতে হবে, এই জন্য বলতেছি। লাইভ ভ্যাকসিন গুলো হচ্ছে যে কি, আমাদের ফিকুরাল রুটে যে ট্রান্সমিশন হয় সেটাকে সে বাধা দেয়। কেমন? কেমন করে? ইমিউনোগ্লোবুলিন সিক্রেশন করার মধ্যে দিয়ে, জিআইটি ট্র্যাক্টে। আমরা তোমাদেরকে পড়াইছিলাম ইমিউনোলজি, আমি পড়াইছি না, কে পড়াইছি জানি না। যেখানে সিক্রেশন হয় সেখানে ইমিউনোগ্লোবুলিন এ, যেখানে সিক্রেশন হবে সেখানে অ্যান্টিবডি আসে ইমিউনোগ্লোবুলিন এ, সেটা যেখানে হবে হোক, সেটা নট অনলি ফর পোলিও ভাইরাস বাট অলসো ফর এনি আদার ভাইরাস। সে বাধা দিবে যে মেনলি সিক্রেশন যদি করে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ। আর ইট ইজ গিভেন ওরালি, সো ইজ মোর রেডিলি অ্যাকসেপ্টেড দেন কিল ভ্যাকসিন। যেহেতু ওরালি দেওয়া হয়, একটা আরবি ফর্মে দেওয়া কষ্টকর, ঝামেলা আছে, আর এখানে ওরালি দিয়ে দিলে কে কাজ শেষ, এটা সুবিধা বেশি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে, অসুবিধা হচ্ছে যে কি, এটা রিভার্সন টু দা, মানে যেহেতু লাইভ ভ্যাকসিন, হ্যাঁ, ওরাল পোলিও ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, যে ভিরুলেন্স দিকে চলে যেতে পারে। দেখি জেমিমা কি বলছি বলো ভ্যাকসিন নিয়ে। জেমিমা, জেমিমা কি বলছি বলো। জেমিমা কি নাই? নাই, কথা শোনা যাচ্ছে না। এখন করতেছে, আওয়াজ করতেছে, বলতেছে। আচ্ছা, মিউট করো, সমস্যা নাই। জেমিমা ভালো মেয়ে, ওকে আমি চিনি, ঠিক আছে। তাহলে এরপর আসি আমরা রেবিস ভাইরাস। এখানে ডেঞ্জারাস বেশি যে আইমান, আসফারুল বাড়ির চৌধুরী, আর কয়েকজন, খালিদুর রহমান রাফি। খালিদুর রহমান রাফি আছে নাকি নাই? খালিদুর রহমান রাফি নাই, অ্যাবসেন্ট। তার আগে এটা অ্যাবসেন্ট বসাই, তারপর পড়ার কথা বলবো। আসলে রেবিস ভাইরাস, রেবিস ভাইরাসটা ইতিমধ্যে তোমরা জানো, এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা ছাড়া পাস করতে পারবে না। এই ভাইরাস রেবিস করে, এবং যে প্রধানত খারাপ পর্যায়ে যে রোগটা করে, এটা হচ্ছে এনকেফালাইটিস। এনকেফালাইটিস মানে হচ্ছে যে আমাদের ব্রেনে ইনফ্লামেশন, একদম ব্রেন খেয়ে ফেলছে, তোমার ব্রেনে ইনফ্লামেশন হওয়া, ঠিক আছে। তাহলে রেবিস ভাইরাসের খারাপ স্টেজ গিয়ে একদম শেষে এটা হচ্ছে এনকেফালাইটিস করে কি করবে? এনকেফালাইটিস। এবং এটা হচ্ছে যে রেবিস ভাইরাসটা হচ্ছে একটা র্যাবডু ফ্যামিলি ভাইরাসের, র্যাবডু ভাইরাস ফ্যামিলির গ্রুপের সদস্য, র্যাবডু। এটা হচ্ছে যে র্যাবডু ভাইরাস ফ্যামিলির সদস্য। তাহলে রেবিস ভাইরাস, এটা রেবিস করে, রেবিসের একটা খারাপ স্টেজ হচ্ছে যে এনকেফালাইটিস, এবং রেবিস ভাইরাসটা কাদের সদস্য? র্যাবডু ভাইরাস ফ্যামিলির সদস্য।
সাবিনা বিনতে হাশেম কি বলছি বলো তো? সাবিনা বিনতে হাশেম, সাবিনা বিনতে হাশেম নাই। এই ইনসান, জি স্যার। সাবিনা জি বিনতে স্যার। হাশেম নাই? স্যার এইখানে হ্যাঁ স্যার দেখাচ্ছে স্যার, দেখা গেল কোথায়, কথা বলতেছে না কেন? চলে গেছে আবার। অনলাইন দিয়ে ম্যাক অন করছে তো স্যার, কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হুম ম্যাক অন করে মিট করে দিছে আবার। স্যার আসসালামু আলাইকুম স্যার, ডিসকানেক্ট হয়ে গেছে স্যার সাথে সাথে। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো ম্যাম, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে রেবিস ভাইরাস আমি ধরবো একজনকে একজনকে এরকম করে করে। নাফতাহিল প্রস্তুতটা কি? তাহলে দেখো রেবিস ভাইরাস র্যাপিডো ফ্যামিলির সদস্য, কেমন? আর এগুলো হাবিজাবি আরএনএ এই সে হাবিজাবি লাগবে না, এটা একটু মনে রাখবা যে এটা তোমরা জানো লিপোপ্রোটিন এমব্লাস্ট ভাইরাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা লিপোপ্রোটিন এমব্লাস্ট ভাইরাস। আমরা তোমাদেরকে জেনারেল বায়োলজি পড়ানোর সময় বলছিলাম যাদের এমব্লাস্ট থাকে এদেরকে তুমি ডিটারজেন্ট সোপ দিয়ে ধুয়ে দিলে এরা ডেস্ট্রয় হয়ে যাবে। তাহলে কারো যদি রেবিস ভাইরাস গায়ে লাগে, লিপোপ্রোটিন এমব্লাস্ট ভাইরাস যেহেতু যেহেতু এটা লিপোপ্রোটিন এমব্লাস্ট ভাইরাস, হ্যাঁ, একটা পর্দানশীল ভাইরাস। তাহলে রেবিস ভাইরাস হচ্ছে একটা পর্দানশীল, যদিও কুকুরের মাধ্যমে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে যেহেতু একটা পর্দানশীল ভাইরাস, তুমি যদি ডিটারজেন্ট সোপ এগুলো দিয়ে দাও তাহলে লিপোপ্রোটিন এমব্লাস্ট থাকার কারণে এটা ডেস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা আরএনএ লিপোপ্রোটিন এমব্লাস্ট ভাইরাস, আরএনএ লিপোপ্রোটিন এমব্লাস্ট ভাইরাস। পোলারিটি হাবিজাবি এগুলো তোদের লাগবে না। তারপর দেখো এটা বলছে যে ইট ইনফেক্ট অল ম্যামালস, যতগুলো স্তন্যপায়ী প্রাণী আছে সবাইকে ইনফেক্ট করতে পারে, কেমন? কিন্তু কথা হচ্ছে যে অনলি সার্টেন ম্যামালস আর ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফেকশন ফর হিউম্যানস। আমাদের হিউম্যানস এর জন্য মানে সবাই, সাধারণত আমি বলি একটু আগে বাংলাটা বলি, মনে করো তোকে ইনসান জি স্যার। কজন জয়েন দিছে? স্যার 14 জন। যা শুরু করে দিচ্ছে, হ্যাঁ জি স্যার। ধরবো আমি। নাফতাহিল আয়েশা ওদের প্রস্তুত থাকি। দেখো রেবিস ভাইরাস বললাম, আচ্ছা বলছিলাম যে একটা কুকুর তোকে কামড় দিচ্ছে, কুকুরে কামড় দিলে যে তোর রেবিস হবে এটা কিন্তু ঠিক না, কেমন? যদি ওই কুকুরটার গায়ে যদি রেবিসের জীবাণু থাকে, ওই কুকুরটার লালাতে যদি রেবিসের জীবাণু থাকে, তখন তোকে কামড় দিলে রেবিস হবে। কথা বুঝতে পারছি আমি? যেমন জি স্যার। রেবিস নামটা কিছু কিছু কনফিউশন দূর করতেছে। ভাইরাসটার নাম হচ্ছে রেবিস। আমরা র্যাবিট জানি যে খরগোশ, হ্যাঁ, খরগোশে কামড় দিলে কিন্তু রেবিস হয় না, র্যাবিট কামড় দিলে হচ্ছে না। কিন্তু যাদের মানে অথচ বিড়াল দিলেও হতে পারে, বা বিড়াল আঁচড় দিলেও হতে পারে, অথবা যে কোনো একটা পোষা প্রাণী সেটা আঁচড় দিলেও হতে পারে, কিন্তু কখন হতে পারে? যদি তার ওই রেবিসের ভাইরাসের জীবাণুটা থাকে, না থাকলে হবে না। স্যার যখন কামড় দিছে তখন তো স্যার বলা যায় না যে ওর থেকে রেবিস আছে কিনা, এটা তো বলা যায় না। এই জন্য হয় কি, মনে কর তোর একটা পোষা কুকুর আছে, তোর পোষা কুকুরটা তোকে কামড় দিছে, তাহলে তো তুই তোর পোষা কুকুরের আছে কিনা তুই পরীক্ষা করে দেখতে পারবি, তুই ভ্যাকসিন নেওয়ার আগে বা ট্রিটমেন্ট নেওয়ার আগে।
আর যদি তোরটা পোষা কুকুর না হয়ে রাস্তার কুকুর হয়, তাহলে যদি তুই কুকুরটাকে আইডেন্টিফাই করতে পারস করবি, আর না করলে যদি তোর কোনো যেহেতু আইডেন্টিফাই করতে পারস না, হ্যাঁ, তখন তোকে আমরা রেবিসের ট্রিটমেন্ট দিয়ে দিব। কথা বুঝতে পারছি? স্যার পোষা প্রাণীদের তো ভ্যাকসিনেশন করা থাকে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হ্যাঁ, হবে? পোষা প্রাণী না, কোনো প্রবলেম হবে না। পোষা প্রাণীদের ভ্যাকসিনেশন করা থাকে, এই জন্য তো এই যে পরিমণি থেকে শুরু করে সবাই কুকুর পালন করে কি জন্য, সবার ঘরে ঘরে কুকুর থাকে কি জন্য, এদের এগুলো হচ্ছে যে একেবারে ইমিউনাইজড, কেমন, এগুলোতে কোনো সমস্যা হয় না। তবে যদি কোনো কারণে তারপরে যদি কামড় দেয়, স্ক্র্যাচিং হয়, তখন ওই কারণ এর মধ্যে তো তার আসতে পারে, তখন আবার একটু ওই কুকুরটাকে দেখা হয় আর কি। তাহলে রেয়ার, এগুলো আসে না সাধারণত। আর থাকলেও যারা পোষা, অনেক সময় যারা যেমন তোর এই যে ডিসকভারি চ্যানেলে বা যারা বিভিন্ন জায়গায় যায়, একটা প্রাণীদের একটা মনে করে একটা বনে যাচ্ছে, হ্যাঁ, সে আগে কিন্তু প্রোটেকশন নিয়ে যায়, ভ্যাকসিন আগে থেকে ভ্যাকসিন নিয়ে যায়। আচ্ছা যাক, আমরা আস্তে আস্তে সামনে। তাহলে এটা ট্রান্সমিশন হচ্ছে কখন? বাইট অফ রেবিড অ্যানিমাল দ্যাট ম্যানিফেস্ট অ্যাগ্রেসিভ বাইটিং বিহেভিয়ার ইনডিউসড বাই দ্য ভাইরাল এনকেফালাইটিস। মেইন কথা হচ্ছে এটা বাইট করলে একটা রেবিড অ্যানিমাল, যার এই জীবাণুটা থাকবে, সে যদি কামড় দেয় তাহলে হবে, আইদার হবে না। ইভেন যারা আছে, সে যদি একটু মনে করে কোন একটা কুকুরের আছে, কুকুরটা তোমাকে কামড় দেয় নাই, শুধুমাত্র তোমার ওই কুকুরের জিহ্বা দিয়ে একটু একজন মানুষের শরীরে এরকম করে মনে করো একজন ইনসানের হাতে বা পায়ে খাটা আছে, সেই জায়গায় খাটা থাকতে হবে সামান্য করে, হ্যাঁ, সেই জায়গায় একটু একটু করে সে লেহন করছে, তার জিহ্বা দিয়ে একটু লেহন করছে, যেহেতু তার জিহ্বার মধ্যে সিক্রেশনের মধ্যে আছে, তাহলে তার রেবিস হতে পারে। কামড় দেয় নাই, কিন্তু কামড় দেয় নাই, আঁচড়ও দেয় নাই, শুধুমাত্র তার জিহ্বা দিয়ে কি করে দিচ্ছে, লেহন করে দিচ্ছে, হতে পারে। কথা বুঝতে পারছি আমি? তাহলে মেইন কথা হচ্ছে যে ট্রান্সমিশনটা হচ্ছে বাইটের মাধ্যমে হতে পারে, আর যে কোনো সিক্রেশন যদি মানে আক্রান্ত সিক্রেশন যদি গায়ে লাগে তাহলে হতে পারে। এখন এই কাদের রেবিস ভাইরাসটা মেইনলি রিজার্ভিয়ার কারা? দেখো, ভেরি হাই রিস্ক এর মধ্যে আছে যে ফক্স ও জ্যাকেল, এরা। তারপর হাই রিস্ক এর মধ্যে হচ্ছে ক্যাটেল, ব্যাট, ক্যাট। ডগ হচ্ছে যে আমাদের মডারেট রিস্ক, কুকুরটা হচ্ছে কম। এর জন্য করে করে দেখা যাবে যে এই যে কুকুর যেটা, হ্যাঁ, কুকুরে সবাই লালন পালন করতেছে, আর শিপ, গোট, ছাগল এগুলো খুব কম, এগুলো খুব কম। মেইনলি তাহলে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা কোনটা পাচ্ছি? ডগটা বেশি পাচ্ছি, ডগটা বেশি পাচ্ছি। তাহলে ভেরি হাই রিস্ক কিন্তু যদিও এরা, হ্যাঁ, কিন্তু ডগ হচ্ছে মডারেট রিস্ক। কিন্তু আমরা বেশিরভাগ আমরা ডগটাকে চিন্তা করি কেন না, আমাদের দেশে কামড় বেশি ডগের সাহায্যে হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এটা প্যাথোজেনেসিসটা কিভাবে হয়। প্যাথোজেনেসিসটা খুব সুন্দর। দেখো, প্রথমে তোমাকে কামড় দিছে, যে সাইডে কামড় দিছে সে সাইডে তারা মাল্টিপ্লাই করবে লোকালি। মাল্টিপ্লাই করার পর আলটিমেটলি ওর টার্গেট, ওর পছন্দ হচ্ছে যে রেবিসের পছন্দ হচ্ছে আমাদের নিউরন এবং সেন্সরি নিউরনটা। কোন নিউরন পছন্দ? সেন্সরি নিউরন। রেবিসের পছন্দ কোন নিউরন? সেন্সরি নিউরন। তাহলে আমাদের এই যে মনে করো তোমার হাতের আঙ্গুলে কামড় দিচ্ছে অথবা পায়ের আঙ্গুলে কামড় দিচ্ছে, প্রথমে পায়ের আঙ্গুলে ওরা একটু মাল্টিপ্লাই করছে, সে মাসেল লেয়ার থেকে শুরু করে মাসেল থেকে শুরু সে সেন্সরি নিউরনটাকে টাচ করছে। সেন্সরি নিউরন পাইলেই আর কাজ শেষ, শুধু আগাইতে থাকবে, সামনে আগাইতে থাকবে, আগাইতে থাকবে, উঠতে উঠতে একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে আসবে। এই জন্য আমরা করি কি, আমাদের টার্গেট থাকে যে কোন রকম সে মাসেলে ইনভলভ করলেও যাতে নিউরন টাচ করার আগে তাকে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। কথা বুঝতে পারছি আমি? কি বলছে আশিকুর রহমান খান? র্যাবিট অ্যানিমাল কামড় দিলে তোমার মাসেল লেয়ার থেকে শুরু করে প্রথমে তোমাকে যেখানে কামড় দিবে সেই জায়গায় লোকাল যে মাসেল, মনে করো তোমার পায়ের আঙ্গুলে কামড় দিচ্ছে, পায়ের আঙ্গুলের মাসেলে সে প্রথমে মাল্টিপ্লাই করবে, করার পরে তার টার্গেট কিন্তু তোমার মাসেল না, টার্গেট হচ্ছে তোমার সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন ইনভলভ করলে মনে করবা যে তুমি শেষ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জায়গা না জায়গা এটা পরের বিষয়, নিউরন ইনভলভ করলে মানে তোমার অবস্থা খারাপ। তাহলে এই জন্য আমাদের টার্গেট থাকবে যে মাসেল লেয়ারের এই কাজটার মধ্যে এইখানে জায়গায় এসে তাকে কোন রকম প্রতিবন্ধকতা তৈরি করা। কি বলছি বলো? স্যার, র্যাবিট অ্যানিমেলদের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে নিউরন গুলা, তো নিউরনে যাওয়ার আগে আমাদের ওটাকে মানে প্রিভেন্ট করতে হবে স্যার। আচ্ছা, তাহলে এই যে তুমি থাকবা, তোমাকে শুধু প্রশ্ন করা হবে, আচ্ছা যে কাউকে প্রশ্ন করতে পারি। তাহলে সেন্সর নিউরন দিয়ে পরে সে এক্সোনাল ট্রান্সপোর্ট দিয়ে উপরের দিকে উঠতে 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 একদম আমাদের স্পাইনাল কর্ডের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড হয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে। এগুলো অনেক খারাপ স্টেজ, এই স্টেজ গুলো অনেক খারাপ। তখন হবে কি, এই যে তার এই ট্রান্সপোর্ট করার সময়, হ্যাঁ, তার আমাদের যে ইমিউন সিস্টেম বলো, তারপর মানে সবকিছু যে কোনো ধরনের হিউম্যান রেসপন্স হবে, কিন্তু এগুলা
খুব বেশি কাজ করতে পারে না, কারণ এটা ওর পছন্দ হচ্ছে যে আমাদের সেন্সর নিউরন হয় আলটিমেটলি নার্ভাস সিস্টেমটা ওর পছন্দ, যার কারণে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রচুর পরিমাণে মাল্টিপ্লাই করে, প্রচুর পরিমাণে কি করে মাল্টিপ্লাই করে। এই সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আস্তে আস্তে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে আসে। স্যালাইভারি গ্ল্যান্ডে আসলে মনে করবো যে তখন তোমার লালা ঝরবে, যে পেশেন্টের হবে তখন সেখানে প্রচুর পরিমাণে লালা ঝরবে, সেও কুকুরের মতো কামড় দিতে চাইবে। হ্যাঁ, স্যালাইভারি টু বি ট্রান্সমিটেড বাই দ্য বাইট, দেয়ার ইজ পুরো সে মনে করে এখন স্যালাইভারি গ্ল্যান্ডে চলে গেলে মনে করে সে এখন একটা কুকুর, এরকম কুকুরের মতো সে কামড় দিতে চাইবে, কুকুরের মতো লালা ঝরবে, পানি খেতে পারবে না, খারাপ লাগবে, পানি খেতে চাইবে, পানি দিলে আবার হাইড্রোফোবিয়া ডেভেলপ করবে, জলাতঙ্ক। এই জন্য রেবিসের নাম হচ্ছে জলাতঙ্ক, জলের প্রতি আতঙ্ক। এর পরবর্তী স্টেজে তার জলের প্রতি আতঙ্ক চলে আসবে। তখন এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে তাহলে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে তার এনকেফালাইটিস ডেভেলপ করতেছে, নিউরনের ডেথ হচ্ছে, ডিমাইলিনেশন হচ্ছে। তখন মানে মেইন কথা হচ্ছে তার নার্ভাস সিস্টেম পুরোটা ইনভলভমেন্ট, এবং আলটিমেটলি সে কিন্তু মারাও যাবে। তাহলে আমরা বললাম যে কি প্রথমে বাইট করবে, যে মাসেলে করবে সেই মাসেলটাতে প্রথমে সে মাল্টিপ্লাই করবে। এতটুকুতে যদি তুমি সাবানের পানি টানি দিয়ে ধুয়ে টুয়ে ফেলতে পারো, ভাইরাসটাকে একদম এখান থেকে সরা ফেলতে পারো, তাহলে তুমি সেফ হয়ে যাবা। কিন্তু তুমি পারো নাই, দেরি করে ফেলছো। যদি সেন্সরি নিউরো ইনভলভ করে, সেন্সরি থেকে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আলটিমেটলি সে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে যাবে, স্যালাইভারি গ্ল্যান্ড হয়ে সে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, অর্থাৎ যে সে মনে করো একটা বাচ্চা রয়েছে, বাচ্চা যদি মাকে কামড় দেয় তখন ওই মায়ের হবে, মা যদি তোমাকে কামড় দেয় তোমার হবে। মানে মানুষ তখন কুকুরের মতন হয়ে যাবে, আমি বোঝাতে চাচ্ছি সেটা, মানুষ তখন কে হয়ে যাবে, কুকুরের মতন হয়ে যাবে। কারণ ওর লালা, মনে করো কেউ একজন রেবিস দ্বারা আক্রান্ত, তখন তার লালা রসের মধ্যে রেবিস ভাইরাসটা থাকবে, তখন সে যাকে কামড় দিবে তারও রেবিস হবে। কথা বুঝতে পারছি? এই জন্য এদের বাদ যখন খুব বেশি হয়ে যায় তখন সে কামড় দেওয়ার জন্য অস্থিরতা করে, পুরা কুকুর হয়ে যাবে। স্যার এই পুরো প্রসিডিউর মানে প্যাথোজেনেসিসটা কত দিনে হয়? এটা তো আপু রেবিসের ইনকিউবেশন পিরিয়ডটা অনেক কিছুর উপর নির্ভর করে। মনে করো তোমার শরীরের পায়ের আঙুলে কামড় দিছে, তাহলে তোমার সিমটম গুলো আসতে অনেক দেরি হবে। কিন্তু তোমাকে কামড় দিছে তোমার ব্যাকে, পিঠে অথবা তোমার পেটে, হ্যাঁ, তাহলে সময়টা কম লাগবে। মেইন কথা হচ্ছে স্পাইনাল কর্ড থেকে যার দূরত্ব যত বেশি, হ্যাঁ, তো সময় তত বেশি লাগবে। কোন জায়গায় কামড় দিচ্ছে, কি পরিমাণ কামড় দিচ্ছে, কি পরিমাণ রেবিস ঢুকছে এবং দূরত্ব কতটুকু, এগুলোর উপর নির্ভর করবে। কথা বুঝতে পারছি আমি? ইয়েস স্যার। তারপর আসি আমরা রেবিস। তাহলে আচ্ছা, রেবিস দেখো, এই যে তার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে জ্বর আসে, অ্যানোরেক্সিয়া আসে, তারপর চেঞ্জ ইন সেন্সেশন এট দ্য বাইট সাইড, যেখানে কামড় দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে তোমার প্যারাস্থেসিয়া ডেভেলপ করে। প্যারাস্থেসিয়া মানে হচ্ছে সেন্সেশন না পাওয়া আর কি। তারপর হচ্ছে যে এটা দুইটা ফর্মে আসতে পারে, এটা হচ্ছে এনকেফালাইটিক ফর্ম। 80% দেখো, 80% হচ্ছে যে এনকেফালাইটিক ফর্ম, 80%, বারবার বলতেছি আমি, 80% হচ্ছে এনকেফালাইটিক ফর্ম। এখানে তোমার এজিটেশন, ডেলিরিয়াম, সিজার, হাইড্রোফোবিয়া এগুলো হবে। কেমন? তো এই যে তোমার অস্থিরতা বলো, তারপর হচ্ছে কনভালশন বলো, তারপর হচ্ছে জলাতঙ্ক বলো, এগুলো সবগুলো হবে যে এখানে। আর এখানে একটা কথা লেখা আছে দেখো, যখন তুমি সোয়ালিং ওয়াটার সোয়ালিং করতে যাবা বিকজ অফ পেইনফুল স্পাজম অফ দ্য ফেরিঞ্জিয়াল মাসেল, মানে তুমি এই যে জলের প্রতি আতঙ্কটা হয় কেন, আমাদের এই যে ফেরিঞ্জিয়াল মাসেল যেগুলো আছে, ফেরিঞ্জিয়াল মাসেল তুমি যখন গিলতে যাবা, পানি খেতে যাবা, তখন একটা স্পাজম হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, প্রচন্ড পেইন করে, অর্ডাইনোফেজিয়া ডেভেলপ করে, এই জন্য জলাতঙ্ক হয়, হাইড্রোফোবিয়া হয়। তাহলে মেইন কথা হচ্ছে র্যাবিসের এই যে ম্যানিফেস্ট করবে দুইটা ফর্ম, একটা হচ্ছে ফিউরিয়াস ফর্ম আর একটা হচ্ছে ডাম প্যারালাইটিক ফর্ম। এটা কোন ধরনের প্যারালাইসিস? অ্যাসেন্ডিং প্যারালাইসিস। প্রথমে দেখবা যে পায়ের তালুতে প্যারালাইজ হচ্ছে, পরে ওই পায়ের নিচের অংশটা প্যারালাইজড, পরে পুরো পাটাই প্যারালাইজড, এরকম আর কি অ্যাসেন্ডিং প্যারালাইসিস। এটা কি হবে? অ্যাসেন্ডিং প্যারালাইসিস। তাহলে আমরা প্রথমে দেখো খুব প্রিভেনশন ম্যানেজমেন্ট, এটা ছাড়া কেউ বাস করতে পারো না। আমি প্রত্যেকজনকে ধরবো এটা আজকে। প্রথমে ওন ম্যানেজমেন্ট, আসার সাথে সাথে বললাম যে আমরা সোপ ওয়াটার দিয়ে তাকে ধুয়ে ফেলবো, যত পরিমাণ পারো পানি দিয়ে শুধু ধুতে থাকবা। আর যদি তোমার কাছে অ্যালকোহল অথবা টিংচার আয়োডিন থাকে, এগুলো দিয়ে ড্রেসিং করতে থাকবা। তারপর ওনটাকে তুমি যদি পারো এটাকে আনসুচার দা ওন, মানে একটা ওন যদি থাকে, এটা মনে করো বিভিন্ন ধরনের তোমার কাপড় চোপড় থেকে শুরু করে সবগুলো আমি সরা ফেললাম, প্রচন্ড পরিমাণ সোপ ওয়াটার, আয়োডিন, টিংচার আয়োডিন দিয়ে ওয়াশ করলাম। সেখানে যদি কোনো ধরনের মনে করো কামড় দিয়েছে একটু বিভৎস আকারে, কোনো ডিভেটালাইজ টিস্যু আছে, সবগুলো সরা ফেলতে হবে। তারপর হচ্ছে যে আমরা এগুলো পরে
সাধারণত আমরা এই কাজটা, এই উপরের তিনটা কাজ আমাদেরকে সাথে সাথে করতে হবে। তারপর হচ্ছে যে আমরা অ্যান্টি টিটানাস দিব, যেহেতু এটা কামড় দেওয়ার কারণে এখানে টিটানাস ডেভেলপ করতে পারে, অ্যান্টি টিটানাস দিব, সাথে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, তাহলে এই ওন্ট ম্যানেজমেন্ট আমাদেরকে সাথে সাথে করতে হবে। এখন ও যেহেতু কামড় খেয়ে গেছে, আমাদেরকে কুকুরের রেবিসের বিরুদ্ধে ট্রিটমেন্ট এখনো শুরু করে নাই। এটা আমরা দিব যে হিউম্যান রেবিস ইমিউনোগ্লোবুলিন দিব সিঙ্গেল ডোজ, সাথে অ্যাক্টিভ ইমিউনাইজেশন করব। হিউম্যান রেবিস ইমিউনোগ্লোবুলিন দিব সিঙ্গেল ডোজ, সাথে আমরা হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন দিব। দেখো অ্যাক্টিভ ইমিউনাইজেশনটা অনেক ধরনের ভ্যাকসিন আছে, কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রেফার করি যে হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। আমি আবারও বলতেছি, অ্যাক্টিভ ইমিউনাইজেশনের জন্য অনেক ধরনের ভ্যাকসিন আছে, কিন্তু আমরা সবচেয়ে বেশি দিই হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। এটার ডোজটা হচ্ছে 1 ml দিব 0, 3, 7, 24, 14, 28, 90। আমরা এভাবে মনে রাখি। আসলে মনে করো আজকে দিলাম, 3 দিন পর একটা দিলাম, 3 দুগুণা 2, 6, তাহলে 7 দিন একটা দিলাম, 7 দুগুণা 14, 14 দুগুণা 28। তারপর মনে করো 28টা যদি আমরা 30 দিন চিন্তা করি, মানে 1 মাস পরে সাধারণত 1 মাস পরে আরেকবার হচ্ছে যে মানে 90 দিন, মানে 3 মাস পরে। তাহলে 1 মাস পরে হচ্ছে 3 মাস পরে। আর এখানে হচ্ছে 0, 3, 7, 14। এবং এই হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিনের অনেক দাম, কিন্তু কেমন এই হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিনটা আমরা দিই। অনেক ধরনের ভ্যাকসিন আছে, দাম যদিও বা বেশি হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, কিন্তু আমরা এটাই দিই। তাহলে আমি আবারও বলতেছি, আসার সাথে সাথে আমরা সাবান পানি দিয়ে আয়োডিন দিয়ে ধুয়ে ফেললাম, যতগুলা ডিউটিলাইজ টিস্যু আছে রিমুভ করলাম, অ্যান্টি টিটানাস দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, সাথে হচ্ছে আমরা একটা ইমিউনোগ্লোবুলিন দিব সিঙ্গেল ডোজ, অ্যাক্টিভ ইমিউনাইজেশন করব। এরপরে মেইনলি হচ্ছে আমাদের এই অ্যাক্টিভ ইমিউনাইজেশন করার পরে আমরা বলছিলাম যে আরো ভ্যাকসিন দেওয়া যায়, যেমন ডাক এভিয়ান এমব্রয় ভ্যাকসিন আমরা এখন দিই না, তারপর হচ্ছে নাট টিস্যু ভ্যাকসিন আমরা এখন দিই না, কিন্তু নামগুলো জানবা। এগুলো হচ্ছে সস্তা, কিন্তু এগুলোর সাইড এফেক্ট আছে, এই জন্য বেশি সাইড এফেক্ট। এগুলোর সাইড এফেক্ট আছে, এটা কম সাইড এফেক্ট, এগুলো সাইড এফেক্ট হচ্ছে একটু বেশি। আর যারা প্রি এক্সপোজার, এই যে যারা বললাম যে কুকুরগুলা লালন পালন করতেছে, হ্যাঁ, অথবা কোন একটা বনে যাচ্ছে, অথবা সে একটা চিড়িয়াখানায় জব করে, তাদেরকে আমরা প্রি এক্সপোজার ভ্যাকসিনেশন দিই। তাদের ডোজটা ভিন্ন। সব লাগবে না, মেইনলি ওন্ট ম্যানেজমেন্ট, পোস্ট এক্সপোজার, এটা ভালো করে পড়ো। এই সাবিনা বিনতে না, সুমাইয়া বিনতে ওহিদ বলো, কি বলছি বলো, সুমাইয়া বিনতে ওহিদ বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। কি বলছি বলো। স্যার ওন্ট হচ্ছে ক্লিনিং করব সুপ ওয়াটার দিয়ে, দেন হচ্ছে ড্রেসিং করব, দেন ব্রড আসফারুল বারী চৌধুরী, তুমি বন্ধ করো। আসফারুল বারী চৌধুরী বলো, কি বলছি বলো। স্যার ফার্স্ট হচ্ছে স্যার ওন ম্যানেজমেন্ট করব, স্যার বলতে হবে না, শোনো, বলতে হবে না, ঠিক আছে। দেখো স্ট্রিট ভাইরাস হচ্ছে ফ্রেশলি একটা আইসোলেটেড ভাইরাস রেবিড অ্যানিমাল। অর্থাৎ আমরা যখন রেবিড অ্যানিমাল থেকে একটা আইসোলেটেড ভাইরাস একদম ফ্রেশলি নিই, তখন এটাকে আমরা বলি স্ট্রিট ভাইরাস। তাহলে যে রেবিস ভাইরাসটাকে আমরা একটা ফ্রেশলি আইসোলেটেড করব, ভিরুলেন্ট, এটাকে বলা হয় স্ট্রিট ভাইরাস। আর ফিক্সড ভাইরাস হচ্ছে যে সিরিয়াল ব্রেন টু ব্রেন প্যাসেজ অফ স্ট্রিট ভাইরাস ইন রেবিড মডিফাইং দ্য ভাইরাস টু ফর্ম ফিক্সড ভাইরাস। জিনিসটা আমি বুঝাই বলি একবার। মনে করো আমি একটা র্যাবিট থেকে, হ্যাঁ, র্যাবিটের মধ্যে আমি আবারও বলতেছি, র্যাবিট সে র্যাবিস করতেছে না, কিন্তু আমি তার ব্রেনটাকে কাজে লাগাচ্ছি। র্যাবিট সে র্যাবিস করতেছে না, কিন্তু আমি তার ব্রেনটাকে কাজে লাগাচ্ছি। কিরকম? আমি তার ব্রেনের মধ্যে মনে করো আমি একটা র্যাবিস ভাইরাস ঢুকালাম, তো ওর ব্রেনের মধ্যে এটা মডিফাই হওয়ার পরে ওর কাছ থেকে আমি কিছুদিন পর এটা নিলাম, নিয়ে আরেকটা রেবিটের মধ্যে দিলাম, এরপর আরেকটা রেবিটের মধ্যে দিলাম, এরপর আরেকটা রেবিটের মধ্যে দিলাম। এরকম করতে করতে ভাইরাসটা একটা নির্দিষ্ট একটা ফর্মে চলে আসবে, তখন এটাকে বলা হচ্ছে ফিক্সড ভাইরাস, যেটার ইনকিউবেশন পিরিয়ড হবে অনেক বেশি এবং ভেরিয়েবল হবে। এবং নেক্রি বডি, হ্যাঁ, সাধারণত আমরা একটা ভাইরাস ব্রেনে ইনভলভ করছে কিনা আমরা একটা নেক্রি বডি দেখা হয়, ব্রেন টিস্যুতে নেক্রি বডি থাকে। যাদের স্ট্রিট ভাইরাসে নেক্রি বডি প্রডিউস হয়, আর ফিক্সড ভাইরাসের ক্ষেত্রে বারবার ব্রেনে যখন অনেক ধরনের যখন সিরিয়াল ব্রেন টু ব্রেন প্যাসেজ করি আমরা, তখন এই নেগেটিভ বডিটা থাকে না, ডাস নট প্রডিউস করে না। তাহলে ইনকিউবেশন পিরিয়ডটা নরমালি স্ট্রিট ভাইরাস যেটা ফ্রেশলি আইসোলেটেড ভাইরাস এটা থাকে শর্ট এবং ফিক্সড, আর ফিক্সড ভাইরাস হচ্ছে লং এবং ভেরিয়েবল। এবং এটাতে নেগেটিভ বডি থাকে না, এবং তার মাল্টিপ্লিকেশন পাওয়ারটা সে হারায় ফেলে বারবার যখন এরকম ব্রেন টিস্যুতে দিই, মনে করো এক জিনিস কতবার ভালো লাগে এরকম আর কি, তখন তার মাল্টিপ্লিকেশনটা সে হারায় ফেলে তখন। আর স্যালাইভারি গ্ল্যান্ডে স্ট্রিট ভাইরাস যখন ফ্রেশলি আইসোলেটেড করি, এটা স্যালাইভারি গ্ল্যান্ডে গিয়ে মাল্টিপ্লাই করতে পারে। কথা বুঝতে পারছি আমি?
তাহলে র্যাবিসটা স্যার ভালো করে আরেকবার পড়বা। আচ্ছা আরেকবার বলতাম, মনে করো একটা র্যাবিট অ্যানিমাল থেকে, হ্যাঁ, আমি ফ্রেশলি একটা আইসোলেটেড ভাইরাস নিয়ে আসছি, এটাকে আমরা বলতেছি স্ট্রিট ভাইরাস। এই স্ট্রিট ভাইরাস এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা শর্ট হবে, ন্যাক্রি বডিও প্রডিউস করে। সাধারণত মনে করো তুমি মনে করো র্যাবিস আক্রান্ত, তখন আমি তোমার যদি ব্রেন টিস্যু থেকে নিই, ব্রেন টিস্যুতে আমি দেখবো যে কতগুলা বডি দেখা যায়, ন্যাক্রি বডি। এরকম বিভিন্ন ভাইরাস বিভিন্ন ধরনের বডি তৈরি করে, এক একটা ভাইরাসের বডি গুলো এক এক ধরনের। তো আমরা রেবিস ভাইরাসটা বলি যে ন্যাক্রি বডি, রেবিস ভাইরাসটা বলি যে তোমার ন্যাক্রি বডি। মানে ন্যাক্রি বডিটা তৈরি করলাম, এটা দেখা যাচ্ছে যে কি তোমার এদের স্যালাইভারি গ্ল্যান্ডে মাল্টিপ্লাই করে বেশি। কিন্তু আমরা যে ফিক্সড ভাইরাসটা তৈরি করতেছি, মনে করো এটা আমি একটা পারপাসে তৈরি করতেছি, কোন একটা ভ্যাকসিনের পারপাস অথবা অন্য কোনো পারপাসে, এটা সিরিয়াল ব্রেন টু ব্রেন প্যাসেজের মাধ্যমে, অর্থাৎ একবার তার রেবিট থেকে ভাইরাসটা আইসোলেট করলাম, আরেকটা রেবিটের ব্রেনে দিলাম, আরেকটা রেবিটের ব্রেনে দিলাম, ওর কাছ থেকে কিছুদিন রাখলাম, ওর কাছ থেকে কিছুদিন পর নিয়ে আবার আরেকটা ব্রেনে দিলাম, ওর কাছ থেকে কিছুদিন রাখলাম, আবার আরেকটা ব্রেনে দিলাম, দিয়ে দিয়ে আমি একটা ফিক্সড এমন একটা ভাইরাস ডেভেলপ করবে যেটা দেখা যাবে ইনকিউবেশন পিরিয়ডটা অনেক দেরিতে হচ্ছে, এবং সাধারণত অ্যান্টিবডি প্রডিউস করে না, মাল্টিপ্লিকেশনও কম স্যালাইভারি গ্ল্যান্ডে, কেমন, এবং পাওয়ার অফ ইনভেশন ফ্রম পেরিফেরি থেকে ইনভেশনের শক্তিটাও কম থাকে। এই ফিক্সড ভাইরাসটা আমি তৈরি করতেছি। মেন কথা হচ্ছে রেবিস ভাইরাসের দুই ধরনের প্যাটার্ন আছে, একটা হচ্ছে স্ট্রিট ভাইরাস, একটা হচ্ছে ফিক্সড ভাইরাস। কিন্তু বারবার বলতেছি প্রিভেনশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, প্রিভেনশন ছাড়া পাস করতে পারবো না। আর রেবিসে আরো অনেক কিছু আছে, ল্যান্স রিভিউতে এগুলো পড়ে নিবা, শেষ নাই। হ্যাঁ, আমি আরো অনেক কিছু বলি নাই, তো বাকি সবকিছু কিছু তো তোমাদেরকে পড়তে হবে, সুবিধা অসুবিধা, তারপরে যে বললাম দূরত্ব, ইনকিউবেশন পিরিয়ড, এগুলো তোমরা পড়ে নেবা, পড়ার শেষ নাই, অনেক কিছু বলবো। রেবিস ভালো করে পড়বা, পোলিও হচ্ছে হালকা পাতলা, রোটা হচ্ছে হালকা পাতলা, হারপিসে শুধু ক্লাসিফিকেশন, শেষ। কথা বুঝতে পারছি আমি? জি স্যার। ঠিক আছে, যারা তাহলে absent ছিল তারা present আছে, আজকে দুটোকে সবাই প্রেজেন্ট, সবাই প্রেজেন্ট আছে। কেমনে প্রেজেন্ট হবে? আয়মান উলফা তাসনিম কোনো খবর নাই, কেমনে প্রেজেন্ট হয়? আছে তো স্যার। থাকলে হবে নাকি? এরকম সবাই থাকে, এগুলো আমি জানি। আমি কি ওল্ড ওল্ড কারিকুলামের নাকি? কিছু জানি না, আসসালামু আলাইকুম। শুধু সময় লাগে আর কি আমার, এগুলো কোনো ব্যাপার না, কে কিরকম এগুলো আমরা জানি।